বর্তমানে তো আমাদের আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনে বেশ কিছু সুপারিশ ছিল, তার মধ্যে একটা ছিল উচ্চকক্ষ। উচ্চকক্ষ 100 আসন। কারণ আমাদের এখন জনসংখ্যা যদি আপনি চিন্তা করেন যে 18 কোটি জনসংখ্যা, আর এটাকে নিম্নকক্ষর বেশ কিছু কাজ উপর লেভেলে যাবে, সেজন্য এটাকে বলা হয়েছিল 100, মানে একবারে 100 যে হতে হবে তা না। আমরা চাইছি যে পলিটিক্যাল পার্টিগুলো যদি তারা আলোচনা করে এদিক ওদিক করতে চায়, কিন্তু 100-এর একটা যুক্তিকতা ছিল যে 50টা ছিল এদিকে মহিলা, সেটাকে আমরা ওখানে 100 করার কথা বলা হয়েছে, এবং উচ্চকক্ষে 100 করার জন্য। এবং এই 100-র আবার ভাগ করে দেওয়া ছিল আমাদের এতে, যে 50 দলীয়ভাবে তারা দেবে আর 50টা নির্দলীয় লোকদের আসতে হবে, বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন গোষ্ঠ থেকে আসবে, এইভাবে ভাগ করে দেওয়া। আজকে যেভাবে সিদ্ধান্তটা আসলো বা এখন পর্যন্ত আমরা যেটা জানি, আপনাদের মূল যে প্রস্তাবনা ছিল সেখান থেকে কিছুটা সরে এসে 100 জনই আসলে দলীয়ভাবেই হয়তোবা নির্বাচিত হবেন। সেখানেও বিএনপি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়ে গেছে। শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন নিজেই সিদ্ধান্ত নিলেন। আপনারাও প্রথমে যখন প্রস্তাবনাগুলো দিচ্ছিলেন বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যটা খুবই জরুরি বাস্তবায়নের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখলাম বিএনপি এবং সমমনা 7টি দল তারা বিপক্ষে অবস্থান করলেও শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের একটি সিদ্ধান্ত নিতে হলো। এই যে দ্বিমতের মধ্য দিয়েই এই সংস্কারের পথে যাত্রা, এটা কিভাবে দেখছেন? আসলে সব প্রস্তাবে সবাই যে একমত হবে এটা আশা করাও ঠিক না, কিন্তু যত দূর সম্ভব যদি রাজনৈতিক দলগুলো নিজেদের কিছু ছাড় দিয়ে হলেও এক জায়গায় এসে সবগুলো প্রস্তাবে যে ঐকমত্য হতো, সেটা দেশের জন্য ভালো হতো, দেখতেও ভালো লাগতো। এবং বিএনপির কিন্তু একটা বড় ছিল, তাদের একটা আপার হাউস, তাদের ব্যাপারটা তাদের প্রস্তাবে আছে, তাদের যে 31 দফা সেখানেও কিন্তু আছে। ওখানে ছিল যেটা আমাদের যে এটা আনুপাতিক হবে। আনুপাতিক কিসের হবে? যে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পাবে ভোটের অনুপাত অনুযায়ী, মানে তাদের আসনের অনুপাত অনুযায়ী না, এইভাবে জিনিসটাকে করা ছিল। তা এই মুহূর্তে তারা 100 আসনের জন্য আপনি যেটা বলছে যে তারা দ্বিমত পোষণ করেছে, তা আমরা আশা করবো যে ভবিষ্যতে নিশ্চয়ই এটা নিয়ে তারা আরো কথা বলে। 100 আসনের জন্য আসলে দ্বিমত না, আপনি যেমন বলছিলেন যে আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে, এবং এখন ভোটের মাধ্যমে আসনের ভিত্তিতেও যদি হতো তাদের সমস্যা ছিল কোথায়? আসনের ভিত্তিতে হলে কি, পিআর সিস্টেমটাকে আমরা বলেছি যে না, পিআর সিস্টেমটা দেশের যেহেতু আমাদের নিম্নকক্ষ মানে সংসদ যেটা আছে আমাদের সিম্পল মেজরিটি সিস্টেম যেটা, সেটাতেই হবে। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলো যে যতটা ভোট পাবে, ভোট এমন হতে পারে যে এটা একটা মার্জিন থাকে যে 5%কে কাউন্ট করবে না 10%কে কাউন্ট করবে, বা অনেক দেশে অনেক রকম মার্জিন আছে। তো এই মার্জিনটা ঠিক করার পর তাহলে কি সব ভোটারের একটা রিপ্রেজেন্টেশন থাকে। মনে করেন যে দল 10% ভোট পেয়েছে নিম্নকক্ষে, সে হয়তো ওখানে আসন পায়নি, কিন্তু আসন পেয়েছে একটা বা দুইটা, কিন্তু ওই 10%-এর ভিতরে সে আপার হাউজে একটা আসন পেত। মানে এটা ভোটারকে রিপ্রেজেন্ট করে। আসলে পিআরটা ডাইরেক্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে। পিআর এর মাধ্যমে উচ্চকক্ষে ভোটারদের সকল সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে। যদি তাই হয় তাহলে বিএনপির আপত্তি কোথায়? ধন্যবাদ আপনাকে। না, বিএনপি তো একটা কথা বারবার বলে এসেছে যে জনগণের আপনার ক্ষমতায়ন বিএনপি চায়। আপনি এখন দেখেন যে ভোটের মাধ্যমে যেই সংসদটা গঠিত হয় সেখানে কিন্তু জনগণের সরাসরি একটা অংশগ্রহণ থাকে, যে জনগণ তার পছন্দসই প্রার্থীকে ভোটে নির্বাচিত করে। সেই ক্ষেত্রে যখন আপনার সংসদের আসন ভিত্তিতে হয় সেখানে কিন্তু সরাসরি জনগণের একটা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটে। কিন্তু আপনি যদি পিআর করতে যান, যেমন আপা যেই কথাটি বলেছে, ধরেন কোনো দল 2% ভোট পেল, সে কিন্তু একটা আসনে যেতে নাই, কিন্তু পিআর পদ্ধতিতে কিন্তু সে আসন পেয়ে যাবে না, না না যাবে না, পাবে না। সংসদে যে সমস্ত দল রিপ্রেজেন্ট করবে তাদের আনুপাতিক হারে না, সেটা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যারা অংশগ্রহণ করবে ইলেকশনে তাদের। এখন কিন্তু সেটা নিয়ে ফাইটটা হচ্ছে বিএনপির। কিন্তু আমরা বিএনপির আপত্তিটাও জানি। বিএনপি বলছিল যে আজকেও যদি আপনার বক্তৃতা আমাদের প্রতিনিধি জানা সারাদিন আমাদের বক্তৃতা শুনে, উনি বললেন সংসদ একটা সার্বভৌম, সার্বভৌমত্বের ক্ষমতাকে তাহলে আপনি খর্ব করছেন। কারণ পিআর হিসাবে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে টোটাল ভোট কত পেয়েছে সেই অনুসারে উচ্চকক্ষে আপনি নির্ধারণ করবেন। অর্থাৎ আপনি যদি কোনো সিট নিম্নকক্ষে নাও পান তাহলে আপনার প্রতিনিধি কিন্তু উচ্চকক্ষে যেতে পারে। এটা
টোটাল জনগণের যে রায়টাকে কিন্তু আপনি অপেক্ষা করা